খুব সাবধানে কাজটা করতে হবে। করতে পারবি তো? একদম আমি পারবো, তবে তোমাকে কিছু মোহর স্বর্ণ মুদ্রা দিতে হবে। তা আমি দেব, তবে আগে কাজটা কর, তারপর দেব। কি হয়েছে রাজামশাই? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? রাজ্যের প্রজারা সুখে নেই, বৃষ্টি হয়নি, ফসল ফলছে না, খরা দেখা যাচ্ছে, জলের অভাব। আমি কি করে সুখে থাকতে পারি? আমার তো মাথা কাজই করছে না। মন্ত্রী, কি করলে এসব ঠিক হবে? রাজামশাই আর মন্ত্রী বসে বসে কথা বলছিল। এমন সময় একজন সাধু রাজমহলে প্রবেশ করে, রাজার কাছে আসে আর বলে, পাপিষ্ঠ, তোর জন্যই রাজ্যের এই অবস্থা। তোর আর রাজা হওয়ার কোনো যোগ্যতা নেই। তুই রাজমুকুট পরতে পারবি না। এই রাজা, রাজমুকুট ও রাজত্ব অভিশপ্ত। আমি বলে দিলাম, তোর জন্যই প্রজারা বিপদে রয়েছে। তোর রাজা হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই মুকুট অন্য রাজা চায়, রাজ্যের উত্তরসূরিকে সে নিজেই বেছে নেবে। এই, আপনি এসব কি বলছেন? রাজামশাই, কিছু একটা তো করুন, নইলে না খেতে পেয়ে যে মারা যাব। আপনি যা বললেন যে সাধু বাবা সব ঠিক বললেন। এই মুকুটের যোগ্য তুই আর নস। এই মুহূর্তে তার নতুন রাজাকে সে নিজে বেছে নেবে। রাজার উচিত প্রজাদের সুখের জন্য রাজ্যের দায়িত্বভার ত্যাগ করা। একদম। আমি এখন আসি। যেই রাজ্যের যোগ্য উত্তরসূরি হবে, তারই মাথায় মুকুট বসবে। আমি আমার প্রজাদের সুখের জন্য সব কিছু করতে প্রস্তুত। আরে, এ তো মেঘ না চাইতেই জল। এই সুযোগে আমি রাজ্যের ভার নিয়ে নেব। আমি হব এই রাজ্যের রাজা। তাহলে রাজ্যের রাজা কে হবে? রাজ্যের বেহাল অবস্থা কে সামলাবে? আমি তাহলে আমার সন্তানকে এই রাজ্যের রাজা রাজা করাবো। রাজ্যের রাজা তো কাউকে না কাউকে হতেই হবে। কে হবে রাজ্যের রাজা? আমি ভাবছি রাজ্যে রাজা আমার সন্তানকে করাবো। ওই হবে আমাদের রাজ্যের যোগ্য উত্তরসূরি। কিন্তু রাজা মশাই, ও তো এখনো অনেক ছোট। এখনো 18 বছর হয়নি। 18 বছর হতে এইমাত্র আজ 6 মাস বাকি। ততদিন না হয় আমি সিংহাসনে না বসেই রাজ্য শাসন করব। যে হবে যোগ্য উত্তরসূরি, তার মাথায় বসবে মুকুট। সাধু বাবাই বলেছিলেন। তাহলে আমি আমার মাথায় মুকুটটা বসিয়ে নি। অনেক দিনের শখ, আমি এই রাজ্যের রাজা হব। আজ আমার শখ পূরণ হবে। মন্ত্রী মশাই মুকুটটা হাতে নিয়ে মাথায় ধরে পড়তে যায়। আর তখনই অদ্ভুতভাবে আকাশ থেকে বাজ পড়ে, আর মুকুট থেকে একটা শক্তিশালী তরঙ্গ বেরিয়ে মন্ত্রী মশাইয়ের গায়ে লেগে যায়। মন্ত্রী মশাই যন্ত্রণায় চিৎকার করে ওঠে আর ওখান থেকে পালিয়ে যায়। মন্ত্রী মশাইয়ের চিৎকারে প্রহরীরা রাজামশাই আতঙ্কিত হয়ে পড়ে। রাজামশাইয়ের ঘরে চলে যায় রাজামশাই। সেখানে গিয়ে দেখে কেউ নেই, ঘর ফাঁকা। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। যেমন করেই হোক, এই রাজ্যের রাজা আমাকে হতেই হবে।
আরে, তুমি কি এত ভাবছো বলো তো? আমি যদি কোনো সাহায্য করতে পারি। রাজ্যের রাজা হব, কিন্তু কিভাবে হব কিছুই বলতে পারছি না, বুঝতেও পারছি না। হে, আবার এমন কি কাজ? তুমি রাজমশাইয়ের সাথে ভালোভাবে মেলামেশা করা শুরু করো, রাজামশাইয়ের বিশ্বস্ত হও, তারপর সুযোগ বুঝে রাজার কাছ থেকে সিংহাসনের দাবি চেয়ে নেবে, বলবে তুমি যোগ্য রাজা হওয়ার। রাজা মশাই ঠিক করেছে ওনার পুত্রকেই রাজ্যের রাজা বানাবে। ও, তাহলে তো সমস্যা। তাহলে এক কাজ করো, আগে রাজা মশাইয়ের সঙ্গে থাকো, তারপরে বিশ্বস্ত হওয়ার চেষ্টা করো, তারপরের কথা পরে ভাবা যাবে। দেখো বাবা, রাজ্যের ভার তোমাকেই দিতে হবে। এই 6 মাস আমি তোমাকে গুরুকুলে পাঠাবো। সেখানে থেকে যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, সমস্ত রকমের বিদ্যা শিখে নেবে গুরুদের কাছ থেকে। আমার ভালো লাগে না, আমার শুধু খেলতে ভালো লাগে। না না, তা কি করে হয়? আমি রাজ্যের রাজা হতে পারছি না। রাজ্য যে রসাতলে যাবে। রাজ্যের ভার এখন তোমাকেই দেখতে হবে। রাজার ছেলেই তো রাজা হয়। তুমি এই কমাস মন দিয়ে গুরুদের কথা শুনলেই সব শিখে যাবে। এমন কোনো কঠিন কাজ নয়। না, আমি যাব না। রাজা চিন্তিত হয়ে পড়েছেন রাজপুত্রের ব্যবহারে। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে রাজমন্ত্রী। কি ব্যাপার রাজা মশাই, আপনি এত চিন্তিত কেন? রাজা মন্ত্রী মশাইকে সমস্ত কথা খুলে বলে। মন্ত্রী মশাই তো এটাই চাইছিল, কোনো রকম ভাবে রাজার ছেলে যেন কোনো বিদ্যায় পারদর্শী হতে না পারে। তাই তিনি মুচকি মুচকি হাসে, আর কিছুক্ষণ পর বলে, কিছু একটা ভাবো মন্ত্রী, কিছু একটা ভাবো। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, আমি একটা কথা বলি। রাজপুত্র যেখানে শিক্ষা নিতে চাইছে না, তাকে গুরুকুলে জোর করে পাঠাবেন না। তার থেকে ওই গুরুকুলের গুরুদেরকে এখানে ডেকে আনুন। বাহ মন্ত্রী, তুমি তো খুব ভালো কথা বলেছ। খবর পাঠাও গুরুকুলে, গুরুদের এখানে আসতে বলো। তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কি গো, এরপরে কি করবে ভেবেছো? হ্যাঁ, ওই গুরুকুলের গুরুরা এখানে আসতে পারবে না। ওই যা বললাম তাই করবি, বুঝলি? ওই সব গুরুদেরকে ধরে বেঁধে রাখবি। তারপর সেই জায়গায় আমরা চলে যাব। একদম একদম। কিন্তু সকালবেলা মন্ত্রীমশাই যখন রাজ দরবারে আসে, তখন দেখে রাজার দরবারে সমস্ত গুরুকুলের গুরুরা বসে আছেন। আরে এটা কি হলো? এটা তো হওয়ার কথা ছিল না। মন্ত্রীমশাই এইসব দেখে ওখান থেকে চুপচাপ চলে আসেন। তারপর বাড়িতে এসে চিন্তিত মুখে বসে থাকেন। শুনলাম নাকি রাজার ছেলে পড়াশোনায় মন বসেছে, যুদ্ধবিদ্যা, অস্ত্রশাস্ত্র সব শিখতে চাইছে। কি গো, তুমি যে বললে রাজগুরু মশাইরা নাকি আসতেই পারবেন না? ওই মাতাল চোরটা আমার টাকা নিয়ে পালিয়েছে, কাজও করেনি। ও নির্ঘাত কাজ করেনি। ওকে একবার ধরতে পারলে। এখন ওকে ধরে আর কাজ নেই, তার থেকে অন্য বুদ্ধি করো। আমি একটা কথা বলি শোনো, এই পাচকটা প্রত্যেক দিন রাজার সন্তানকে ছলে বলে কৌশলে খাইয়ে দিও। শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে, নিজের বয়সেই থাকবে না নিজের শরীর। আরে তোমার তো অনেক বুদ্ধি দেখছি। রাজবৈদ্য এসেছেন রাজ দরবারে। কয়েকদিন ধরেই রাজামশাইয়ের পুত্রের শরীর একদম ভালো নয়, পড়াশুনোয় মন বসছে না, গায়েও বল আসছে না।
কি থেকে কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। এ তো ভীষণ চিন্তার ব্যাপার। এটা কি হলো? ছেলেটার শরীর দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে কেন? আপনি পাচকটা খান, আশা করি ভালো হয়ে যাবে। আর 1 সপ্তাহ পর তো আপনার ছেলের মাথায় রাজ্যের মুকুট উঠবে। হ্যাঁ, আমি তো ওই জন্যই চিন্তিত আছি। এইভাবে 1 সপ্তাহ কেটে যায়। কাল রাজপুত্রের মাথায় রাজ মুকুট উঠবে, কিন্তু রাজপুত্র এখনো বিছানা শয্যা। রাজামশাই এইদিকে ভীষণই চিন্তিত। ওইদিকে মন্ত্রী মশাই ঘরে বসে মাংস দিয়ে ভাত খাচ্ছেন। মন্ত্রী মশাইয়ের স্ত্রী বলে, কি ব্যাপার, এত হাসি খুশি লাগছে? তাহলে কি কাজ হয়েছে? কাজ হবে না মানে কি বলতে চাইছো? কাজ হবে না মানে দৌড়াচ্ছে, কালকে আমি হব রাজা। কি করি বলো তো মন্ত্রী, কি করা যায় বলো তো? আজকে ভাবলাম রাজপুত্রকে সিংহাসনের অধিকার দেব, কিন্তু ও তো অসুস্থ, ওর শিক্ষাও সমাপ্ত হয়নি। তাহলে বলি কি রাজা মশাই, এমন একটা বাচ্চাকে কি এই রাজ্যের দায়িত্বভার দেওয়া ঠিক হবে? আমি এতদিন ধরেই আপনার সাথেই আছি, আমাকে রাজ্যের দায়িত্বভারটা দিয়ে দিন। তাছাড়া ওই রাজার পরে মন্ত্রীরই অধিকার রাজ্যের, আমি দেখে রাখবো। তারপর ওই রাজ্যের অভিশাপ ঘুচে গেলে আপনি আবার রাজা হয়ে যাবেন। একদম, এটা করলেও হয়। নয়তো এমনিতেই রাজ্যের প্রজারা তারপর আবার বিদ্রোহ ঘোষণা করবে। ঠিক আছে, আমি সিংহাসন আর মুকুট মন্ত্রী মশাইকেই দিচ্ছি। রাজামশাই মন্ত্রী মশাইয়ের মাথায় রাজ মুকুট পরাতে যাবে, এমন সময় একটা দাসী ছুটতে ছুটতে আসে। ক্ষমা করবেন, ক্ষমা করবেন রাজামশাই, আমাকে ক্ষমা করবেন। এইভাবে এখানে এসে পড়ার জন্য আমাকে ক্ষমা করবেন। তবে রাজামশাই, আমার কিছু কথা বলার আছে। ছোট মুখে বড় কথা বলে ফেলবো বলে আমাকে ক্ষমা করবেন। মন্ত্রীমশাই খুব চালাক, খুব চালাক চতুর লোক। একদম রাজ্যের ভাগ দেবেন না ওনাকে, উনি লোভী, অসৎ মানুষ। চুপ করো। এ কি ব্যাপার? এ কি শুনছি আমি মন্ত্রী? ও মৃত্যু! না না রাজামশাই, আমি সত্যি বলছি আমি। উনি টাকা দিয়ে সাধু সাজিয়ে লোক পাঠিয়েছিলেন আপনার কাছে, জানেন? উনি গুরু মশাইরা যাতে রাজমহলের অন্তরে আসতে না পারেন তাই আটকাবার জন্য লোক লাগিয়েছিলেন। আর উনি রাজপুত্রের খাবারে পাচক মেশাচ্ছেন যাতে রাজপুত্র শরীর দিন দিন খারাপ হয়ে যায়। না না, এসব মিথ্যে, আমি এসব কিছুই করিনি। আমি মন্ত্রীর বলা কথা মতোই সব করেছি রাজামশাই, আমাকে ক্ষমা করবেন। তোমার এত বড় সাহস, তুমি এত বড় ঠগ আর প্রতারক! আমাকে ক্ষমা করে দেন রাজা মশাই, আমার ভুল হয়ে গেছে। মন্ত্রী মশাইকে কারাগারে বন্দি করো। মন্ত্রী মশাইকে কারাগারে বন্দি করা হয়। এইদিকে রাজ্যে সেই দিন রাতেই অনেক বৃষ্টি হয়, সবাই আনন্দিত। আসলে অভিশাপটা তো কোনো অভিশাপই ছিল না, একটা মিথ্যা ছিল। তাই যথা সময়ে বৃষ্টি হয়, আবারও ফসল ফলে, সবাইয়ের মুখে হাসি ফুটে ওঠে। পশু পাখিরা আনন্দ করে, বাচ্চারা লাফাতে থাকে, বাচ্চারা খেলা করতে থাকে। এইভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন রাতের বেলায় রাজামশাই শুয়েছিলেন। মন্ত্রীমশাই নিজের স্বর্ণের হার এক প্রহরীকে দিয়ে দেন, তাকে এই কারাগার থেকে মুক্ত করে দিতে বলে। আমাকে এখান থেকে মুক্ত করো, তাহলে এই হার তোমার হবে। মন্ত্রী মশাইকে প্রহরীরা মুক্ত করে দেয়, আর মন্ত্রী মশাই চুপি চুপি রাজার ঘরে প্রবেশ করে। রাজার শোয়ার ঘরে খাটের পাশে রাখা মস্ত বড় তরোয়ার নিয়ে রাজার দেহে বসিয়ে দেয় রাগের চোটে এক কোপ। এর পরবর্তী অংশ কি হলো তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। মন্ত্রী মশাই,
আপনার কাছ থেকে সোনার হার নিয়ে আপনাকে মুক্ত করেছি, এই কথা যেন কেউ না জানে। মন্ত্রী যখন প্রহরীকে সোনার হার দিচ্ছে তখন দাসী আড়াল থেকে দেখে ফেলে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, কেউ জানতে পারবে না। ওদিকে মনে হচ্ছে কে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। কোথায় এখন কে আসবে এদিকে? সবাই যে ঘুমে আচ্ছন্ন। হয়তো মনের ভুল। মন্ত্রী মশাই, আপনি তো মুক্ত, এখন কোথায় যাবেন? কাল সকাল হলেই টের পাবে কোথায় যাব আমি। আপনি রাজপ্রাসাদ থেকে দূরে কোথাও চলে যান, না হলে আপনি ধরা পড়লে দুজনে বন্দী হব। তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি কাজ করো আর মুখটা বন্ধ রাখো, বুঝলে? মন্ত্রী মশাই চুপি চুপি চলে যায় আর রাজার শয়নকক্ষে ঢুকে খাটের পাশে রাখা রাজার তলোয়ারটা তুলে নেয়। ওই তো রাজার তলোয়ার, এটা দিয়ে আজকে মহারাজকে শেষ করব। তোকে মেরে এই রাজ্যের রাজা হব আমি। তলোয়ার দিয়ে রাজাকে এক কোপে মেরে ফেলে রাজার শরীর থেকে রক্ত পড়তে থাকে। তারপর মন্ত্রী বলে, আজ থেকে এই অভিশপ্ত মুকুট আমার, এই রাজ্যের রাজা হব আমি। পরদিন সকালে প্রাসাদ কাঁপে। রাজার মৃত্যুর সংবাদ শুনে গোটা রাজ্য স্তব্ধ হয়ে যায়। মহারাজ নিহত হয়েছে, এখন রাজ্য শূন্য সিংহাসনে। রানীমা, মহারাজকে এভাবে কে হত্যা করলো? কার এত শত্রুতা? মন্ত্রী মশাই, আমি তো জানি না, তবে মহারাজ ছাড়া এই রাজ্য কিভাবে চলবে? এদিকে যুবরাজও তো অসুস্থ হয়ে বিছানায় আছে। আমিও সেই চিন্তাই করছি, যুবরাজ সুস্থ থাকলে সিংহাসনে বসতে পারত। চিন্তা করবেন না রানীমা, বৈদ্যকে বলুন ভালো ওষুধ দিতে, তাহলে যুবরাজ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। রাজার এভাবে মৃত্যুতে রাজ্যবাসী সবাই স্তব্ধ হয়ে গেছে। রাজার মৃত্যুতে সবাই শোকাহত। রানীমা, যুবরাজের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। যুবরাজকে সুস্থ করার জন্য কোনো ঔষধ নেই বৈদ্যমশাই। যুবরাজের শরীরে মরণ ব্যাধি রোগ বাসা বেঁধেছে, কোনো ওষুধে কাজ করছে না। মা, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? তুমি চিন্তা করো না যুবরাজ, সবাই তোমাকে সুস্থ করার জন্য চেষ্টা করছে। হয়তো আমি সুস্থ হব না কোনোদিন। এই কথা বলো না, তুমি ছাড়া আর আমার কেউ নেই এখন। বাবাকে যারা হত্যা করেছে, দেখো তারা ঠিক শাস্তি পাবে। রানীমা, যুবরাজকে এই পাচকটা খাওয়ান দেখি। কাল আরো বৈদ্য আসতে চেয়েছে যুবরাজকে দেখার জন্য। বৈদ্যমশাই, যেভাবে হোক যুবরাজকে সুস্থ করতেই হবে। আমি চেষ্টা করব রানীমা, আমি তাহলে এখন আসি। বৈদ্যমশাই সেখান থেকে চলে গেলে দাসী সেখানে আসে। যত রকমের বৈদ্য দেখান না কেন, যুবরাজকে কোনো ঔষধই সুস্থ করতে পারবে না। তুমি কি বলতে চাইছো কি দাসী? আমি বলতে চাইছি রানীমা, এই সব কিছু ষড়যন্ত্র করে করা হচ্ছে। দাসী যখন কথাটা বলতে যাবে তখনই প্রহরী আসে সেখানে। রানীমা, আমাদের ডেকেছেন? হ্যাঁ, মহারাজকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার মনে হয় যুবরাজের ওপরেও হামলা হতে পারে। আমরা কি আজ থেকে যুবরাজকে পাহারা দিব? হ্যাঁ, যতদিন না যুবরাজ সুস্থ হয় ততদিন তো তাকে পাহারা দিতেই হবে। ঠিক আছে রানীমা। দাসী, তুমি আমার সঙ্গে চলো। আমি জানি এইটা মন্ত্রী মশাইয়ের কাজ, তাও চুপ করে দাঁড়িয়ে আছি। কাল রাতেই আমি দেখলাম মন্ত্রী মশাই প্রহরীকে সোনার গহনা দিচ্ছে। না না,
চুপ করে আর আমি থাকবো না, সবাইকে সব কথা আমি বলবোই। দাসী, তখন তুমি কি যেন বলতে গেলে? রানীমা, হচ্ছে কি, দাসী যখন কথা বলতেই যাবে তখন রাজদরবারে প্রবেশ করে মন্ত্রী। মন্ত্রী মশাই যে এখন রাজপ্রাসাদে কি মনে করে? যুবরাজকে দেখতে আসলাম, কেমন আছে সে? কোনো পাচকেই তো কাজ করছে না, দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। কি বলেন? তাহলে সিংহাসনে কে বসবে আর রাজ্য পরিচালনাই বা কে করবে? সেই চিন্তা আমিও করছি মন্ত্রী মশাই। আপনাকে আরো একটা কথা বলতে এখানে এসেছি রানীমা। কি কথা বলুন? যুবরাজ যেহেতু এখনো অসুস্থ, সে রাজ্য চালাতে পারবে না, তাই এখন। কিন্তু মহারাজের ইচ্ছে ছিল যুবরাজকে রাজা বানাবেন। আসলে মহারাজ আমাকে বলেছিল যতদিন যুবরাজ সুস্থ না হয় ততদিন আমি যাতে এই রাজ্যের রাজা হই। এই কথা তো আমি জানি না। মহারাজ কাউকে বলেননি, শুধু আমি আর মহারাজ এই কথা জানি। আপনি মহারাজের বিশ্বস্ত মন্ত্রী, আপনাকে বলতে পারে হয়তো এই রাজ্যের ভার নিতে। তবে যুবরাজ যতদিন সুস্থ না হয় ততদিন আমি এই রাজ্যের রাজা হব। তাই হবে তাহলে। যুবরাজ সুস্থ না হওয়া পর্যন্ত আপনি এই রাজ্যের রাজা থাকবেন। ঠিক আছে রানীমা। তবে সেই কথাই রইল, কালই আপনাকে রাজা বলে ঘোষণা করব। একবার সিংহাসনে বসতে পারলে তারপর সব কটাকেই ঘাট ধরে বের করে দেব। কি ভাবছেন মন্ত্রী মশাই? কিছু না রানীমা। যখন মহারাজ বলে গেছেন তখন সেই কথাই রাখা হবে। আমাকে যেভাবে হোক কালকে মন্ত্রী মশাইকে সিংহাসনে কিছুতেই বসতে দেওয়া যাবে না। রানীমা, আমি একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। বলো না, কি বলতে চাও? কালকে মন্ত্রী মশাইকে কিভাবে রাজা ঘোষণা করবেন? কেন দাসী, কোনো সমস্যা? কালকের দিনটা ভালো না, আর অনেক কিছুর আয়োজনও তো করতে হবে। একদিনে সব কিছু সম্ভব নয়। তাহলে এখন উপায়? আমি বলি কি, যুবরাজের তো 18 বছর হতে আর 2 দিন বাকি। ওই দিনে মন্ত্রী মশাইকে রাজা বানালে কেমন হয়? এই কথাটা একদম ঠিক বলেছো দাসী। মন্ত্রী মশাই, কিছু মনে করবেন না, আপনার ভালোর জন্যই বললাম। মন্ত্রী মশাই আবার কি মনে করবেন? রাজার শেষ ইচ্ছে বলে কথা। মহারাজের শেষ ইচ্ছে আমি এই রাজ্যের রাজা হব। এই রাজ্যের প্রজারা আমার অধীনে নিরাপদ থাকবে। যুবরাজ অসুস্থ হওয়ার জন্য সিংহাসনে বসতে পারবে না। যুবরাজের 18 বছর বয়স হতে আর 2 দিন বাকি। তাহলে ওই দিনেই আপনাকে রাজা বলে ঘোষণা করা হবে। দাসী রানীর খুবই বিশ্বস্ত। দাসী চুপি চুপি যুবরাজের কক্ষে যায়, সেখানে রানীমাও যান। তুমি এত রাতে যুবরাজের কক্ষে কেন? তখন আর একটা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু মন্ত্রী মশাই আসাতে আর বলতে পারিনি। কি কথা এখন বলো। রানীমা, আমাকে ক্ষমা করে দিন, এই কাজ সব মন্ত্রী মশাইয়ের। তুমি কি বলতে চাইছো? মন্ত্রী মশাই একজন প্রহরীকে সোনার হার দিয়ে কারাগার থেকে বের হন, আমি সব দেখে ফেলি। কি বলছো কি দাসী? শুধু তাই নয় রানীমা, যুবরাজের অসুস্থতার জন্য দোষী এই মন্ত্রী মশাই। আমাকে তো মহারাজ এগুলো কিছুই বলেনি। আপনি অসুস্থ থাকার জন্য কিছু বলতে বারণ করেছে। যুবরাজের খাবারে পাচক মেশানোর জন্য মন্ত্রীকে কারাগারে বন্দি করা হয়েছিল। হ্যাঁ রানীমা, আর মহারাজকেও মেরেছে এই মন্ত্রী মশাই। তাহলে মন্ত্রীকে এখনই কারাগারে বন্দি করতে হবে। না রানীমা, আগে যুবরাজকে সুস্থ করতে হবে, তারপর মন্ত্রীকে বন্দি করবেন। কোনো ঔষধি তো কাজ করছে না দাসী, এখন করবোটা কি?
প্রথম রাজপ্রাসাদে এক সাধু বাবা এসেছিল, তাকে খুঁজে বার করতে হবে। সে কি করবে? আমার মনে হয় সে জানে যুবরাজ কিভাবে সুস্থ হবে। তাহলে যে করেই হোক সেই সাধু বাবাকে খুঁজে বার করো। হ্যাঁ রানীমা, আমি যাব। কিন্তু দেখো দাসী, তোমার যেন কোনো বিপদ না হয়। আমার কিচ্ছুটি হবে না রানীমা, তবে আমি কোথায় গেছি এ কথা কাউকে বলবেন না। ঠিক আছে। দাসী যুবরাজের মাথায় হাত রেখে বলে, যুবরাজ, আমার ওপর যদি বিশ্বাস রাখেন তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। যুবরাজ দুর্বল কণ্ঠে বলেন, দাসী, আমার বাবার জন্য আর রাজ্যের জন্য ফিরে এসো। দাসী, তুমি কি জানো সেই সাধু বাবা কোথায় থাকেন? শুনেছি পাহাড়ে কোনো এক গুহায়। কিন্তু তুমি তাহলে সেখানে যাবে কি করে? আপনি চিন্তা করবেন না রানীমা, আমি ঠিক চলে যাব। এখন তাহলে আমি আসি। দাসী 2 দিনের পথ পাড়ি দিয়ে পৌঁছায় এক পাহাড়ি গুহায়, যেখানে থাকেন সেই সাধু বাবা। কে রে তুই? এখানে আসলি কিভাবে? সাধু বাবা, অনেক বিপদে পড়ে আপনার খোঁজে এসেছি। কি বিপদ শুনি? দাসী সাধুকে সব কথা খুলে বলে। তখন সাধু বাবা দাসীকে তার পরিচয় দেয়। আমি রাজার সব থেকে কাছের গুপ্তচর ছিলাম। তাহলে আপনি সাধু সেজে রাজাকে অভিশপ্ত মুকুটের কথা বললেন কেন? অভিশাপ বলে কিছু ছিল না, রাজাকে ও রাজ্যের প্রজাদের বাঁচাতে এই কথা বলি। ওই মন্ত্রীর হাত থেকে? হ্যাঁ, ওই মন্ত্রী অনেক দিন ধরে রাজ্য নিজের দখলে করার জন্য চেষ্টা করছিল। সেই জন্য আপনি মিথ্যা অভিশাপের কথা বললেন? হ্যাঁ, কিন্তু তুমি এখানে এসেছো কেন? আপনি যখন সবই জানেন, এইটাও নিশ্চয় জানেন যে যুবরাজ কেন অসুস্থ। জানি তো, মন্ত্রী যুবরাজের খাবারে প্রতিদিন পাচক মেশাতেন। সেই পাচক মেশানো খাবার খেয়ে যুবরাজের অবস্থা খুব খারাপ। তাকে সুস্থ করার কোনো উপায় আর নেই। কেন? মহারাজকে তো আমি সুস্থ করার কথাই বলেছি। মন্ত্রী মশাই মহারাজকে মেরে ফেলেছেন, আর এখন সে রাজ্যের রাজা হতে চলেছেন। কালকে মন্ত্রী সিংহাসনে বসবেন। তাহলে আমি যা সন্দেহ করেছি তাই হয়েছে? এখন আমাকে বলুন, কোনো উপায় কি নেই যুবরাজকে সুস্থ করার? আছে। সাধু বাবা এক বিশেষ মলম আর ঔষধ দেয়। তারপর বলেন, মুকুটের ছোঁয়া ও মলমের সংমিশ্রণে যুবরাজ আবার দাঁড়াতে পারবে। তবে মন্ত্রী থেকে খুব সাবধানে এই কাজ করতে হবে। মন্ত্রী যেন কোনো কিছুই জানতে না পারে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। চিন্তা করবেন না, কেউ কিছুই জানতে পারবে না। দাসী সাধু বাবার দেওয়া মলম আর ঔষধ নিয়ে রওনা দেয় সেই রাজপ্রাসাদের উদ্দেশ্যে। সে রাতে এসে পৌঁছায় রাজপ্রাসাদে। তুমি এসেছো? তোমার জন্য কখন থেকে অপেক্ষায় আছি। আমাকে তো আসতেই হতো রানীমা, না হলে তো মন্ত্রী মশাই সব দখল করে নেবে। সাধু বাবা কি বললেন? আগে রাজা মশাইয়ের মুকুটটা আনতে হবে। সেটা তো রাজা মশাইয়ের কক্ষে আছে, আর সেখানে প্রহরী আছে পাহারায়। আপনি বসুন, আমি চুপি চুপি মুকুটটা নিয়ে আসছি। সাবধানে যেও। দাসী মুকুট আনতে যায়। সেখানে গিয়ে দেখে প্রহরীরা ঘুমোচ্ছে। এই সুযোগেই মুকুটটা নিতে হবে। দাসী চুপি চুপি মুকুটটা নিয়ে আসে, আর কেউ তা টের পায় না। কেউ বুঝতে পারেনি তো? না রানীমা, চলুন আগে কাজটা করি। মুকুটটা এনে যুবরাজের মাথার পাশে রেখে ধীরে ধীরে তাকে ওষুধ খাওয়ানো হয়, আর তাতেই যুবরাজ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। দাসী দেখো, যুবরাজ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে।
কিছু সময় গেলেই যুবরাজ একদম সুস্থ হয়ে যাবেন। কিছু সময় পর যুবরাজ একেবারে সুস্থ হয়ে যায়। দেখো মা, আমি একদম সুস্থ হয়ে গেছি, ঠিক আগের মতন চলাফেরাও করতে পারছি। হ্যাঁ রে খোকা, সব কিছু এই দাসীর জন্য হয়েছে। এখন ভেঙে পড়ার সময় নয় রানীমা, কাল অনেক কাজ আছে। তুমি ঠিক বলেছ দাসী। যুবরাজ, কাল আপনার 18 বছর পূর্ণ হবে। আপনি কাল সিংহাসনে বসবেন আর মন্ত্রী মশাইকে বন্দি করবেন। ঠিক আছে, কাল ঠিক সময় রাজদরবারে যাব আমি, আর মন্ত্রীকেও বন্দি করব। পরের দিন রাজ্য জুড়ে উৎসব, 18তম জন্মদিন যুবরাজের। রাজ্যবাসী অপেক্ষা করছে নতুন রাজার অভিষেক দেখার জন্য। শোনো শোনো শোনো, আমাদের মধ্যে নতুন রাজা আসছে। মন্ত্রী সোনালী পোশাক পরে রাজদরবারে হাজির হয়। যুবরাজ তো শয্যাশায়ী, এখন থেকে এই রাজ্যের নতুন রাজা আমি। তখনই যুবরাজ রাজদরবারে প্রবেশ করে রাজার মুকুট মাথায় দিয়ে। সিংহভাগে দাঁড়িয়ে সে গর্জন করে ওঠে, আজকে আমার 18 বছর পূর্ণ হয়েছে। এই রাজ্যের ভার নিতে আমি প্রস্তুত। রাজদরবারের সবাই স্তব্ধ হয়ে থাকে। এটা কিভাবে সম্ভব? আমি তো মানে আপনি তো বিছানায় ছিলেন। থেমে যান মন্ত্রী মশাই, এখন সত্যি কথা বলার সময় এসেছে। সত্যি মানে আমি তো আপনার খাবারে পাচক। ঠিক তখন রানী আর দাসী দরবারে প্রবেশ করেন। যুবরাজকে সুস্থ দেখে আপনি কি খুশি হননি মন্ত্রী মশাই? দেখুন রানীমা, মন্ত্রীর মুখে একটুও খুশির ছাপ নেই। তোমার এত বড় সাহস দাসী, তুমি জানো কি বলছো? হ্যাঁ, আমি জানি আমি কি বলছি, আর আমি এও জানি আপনি কি করেছেন। আমি সব দেখেছি। কারাগারে আপনি প্রহরীকে সোনার হার দিচ্ছেন, সব দেখেছি আমি। মিথ্যে বলছো তুমি। প্রহরীকে আনা হোক, সে সত্য বলবে তাহলে। প্রহরীকে দরবারে হাজির করা হয়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমাকে ক্ষমা করে দিন, মন্ত্রী মশাই আমাকে লোভ দেখিয়ে রাজপ্রাসাদের ভেতরে গোপনে গেছেন। আমি জানতাম না ওনার উদ্দেশ্য এত ভয়ানক। তাহলে কি সত্যি? মন্ত্রী মশাই মহারাজকে তলোয়ার দিয়ে হত্যা করেছেন। এখন যুবরাজকেও পাচক খাইয়ে। সব মিথ্যে। কেউ আমার কথা শুনছে না কেন? প্রহরীদের আদেশ দিচ্ছি, এই মন্ত্রী আর প্রহরীকে বন্দী করা হোক। দরবারে হুল্লোড় লেগে যায়। মন্ত্রী ধরা পড়ে। রাজ্যের বিশ্বাস ভেঙেছেন আপনি মন্ত্রী মশাই। এখন এই বিশ্বাসঘাতকতা ক্ষমার যোগ্য নয়। আপনি শুধু মহারাজের খুনি নন, এই রাজ্যের অভিশাপ। মন্ত্রীকে রাজপ্রাসাদের নিচের গোপন কারাগারে পাঠানো হয়, যেখানে কোনো আলো নেই, কোনো প্রহরীও নয়। সে একা সেখানে বন্দী। রাত্রে রাজদরবারের মুকুট ঘরে দাসী এক পুরনো সিন্দুক খোলে। তাতে এক পুরনো নথি। এই মুকুট অভিশপ্ত। এককালে রাজা অম্বর যে নিষ্ঠুরতা চালিয়েছিল তার প্রতিশোধ রয়ে গেছে এই মুকুটে। যতদিন তা ব্যবহৃত হবে, রাজ্য পাবে অশান্তি। দাসী চমকে যায়। পাশেই যুবরাজ এসে দাঁড়ান। তুমি কি বলছো? এই মুকুটেই লুকোনো আছে অভিশাপ? হয়তো তাই। মহারাজের মৃত্যুর পর থেকে সব অশান্তি এই মুকুটের সঙ্গেই চলছে। পরদিন রাজ্য জুড়ে উৎসব। আজ থেকে এই রাজ্যের রাজা হবেন যুবরাজ। আপনি মহারাজের মতো আমাদের প্রজাদের পাশে থাকবেন যুবরাজ। আমি প্রতিজ্ঞা করছি, এই রাজ্যে আর কোনো ষড়যন্ত্র থাকবে না, কেবল থাকবে ন্যায় আর শান্তি। সবার করতালি বেজে ওঠে। রাজ্যে আনন্দ ভরে ওঠে।
রাত্রে রাজমুকুট রাখা ঘরে হঠাৎ হাওয়া বয়ে যায়। মুকুট একটু নড়ে ওঠে। এক প্রহরী তা দেখে চমকে ওঠে। এটা একা একা কি করে নড়ছে? নিশ্চয়ই ভুল দেখছি। দূরে দাসীর ভয়ভীত গলা শোনা যায়। মুকুট তো এখন নতুন মাথায়, তবে কি অভিশাপ এখনো শেষ হয়নি? আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রাজার এভাবে মৃত্যুতে রাজ্যবাসী সবাই স্তব্ধ হয়ে গেছে। কেন? মহারাজকে তো আমি সুস্থ করার কথাই বলেছি। ঠিক আছে, কাল ঠিক সময় রাজদরবারে যাব আমি, আর মন্ত্রীকেও বন্দি করব। রাত্রে রাজমুকুট রাখা ঘরে হঠাৎ হাওয়া বয়ে যায়। মুকুট একটু নড়ে ওঠে। এক প্রহরী তা দেখে চমকে ওঠে। এটা একা একা কি করে নড়ছে? নিশ্চয়ই ভুল দেখছি। না না, মুকুটটা নড়ল। আমি চোখে ভুল দেখছি নিশ্চয়ই। মুকুট তো এখন নতুন মাথায়, তবে কি অভিশাপ শেষ হয়নি এখনো? পরদিন সকালবেলা রাজসভা জমেছে। সবাই অপেক্ষায় আছে নতুন রাজার জন্য। রাজা মশাই, আজ থেকে রাজ্য আপনার। মুকুট আপনাকে মান্যতা দিল। আমার পুত্র এখন রাজা, দায়িত্ব অনেক বড়, বুঝে চলো কিন্তু। মা, আমি দুর্গে যেতে চাই, সেই অভিশপ্ত জায়গায় একবার। না পুত্র, এখন নয়, আগে রাজ্যটা ঘুরে দেখো একবার। প্রজাদের মাঝে যান রাজা, আপনার শক্তি ওদের ভালোবাসায়। যুবরাজ বের হয় রাজপ্রাসাদ থেকে, ছোট দল সঙ্গে নিয়ে। চলো প্রথমে গ্রামের দিকে যাই, মানুষগুলোর সাথে দেখা করব। দেখো দেখো, রাজা আমাদের গায়ে এসেছে। আমরা ভাবিনি রাজা নিজে আসবেন। দেখে আপনাকে খুব ভালো লাগছে রাজা মশাই। তোমাদের কাছে এসেই আমি শান্তি পাই। সেই গ্রামে বাস করে তারা, আর তারার দাদু বলে তারার মধ্যে হয়তো কিছু আছে। তারা এসে তার দাদুকে বলে, দাদু, আকাশটা আজ অদ্ভুত গাঢ় নীল রঙের কেন? ওই রং মানে কিছু একটা বদল আসছে রাজপ্রাসাদে। তুমি রাজপ্রাসাদের কথা সব সময় কেন বলো? কারণ ওই মুকুট থেকেই শুরু আমাদের দুর্ভাগ্যের কাহিনী। সেই সময় ছায়া প্রবেশ করে। তারা, পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে, চল পানি আনতে যাই। হ্যাঁ চল, তবে তোকে একটা গোপন কথা বলবো। কি কথা? আবার রাতে স্বপ্ন দেখেছিস? আমি প্রতি রাতেই দেখি মুকুটটা কাঁপছে, আগুনে ঘেরা। সেরকম স্বপ্ন শুধু অভিশপ্তদেরই হয়, সাবধানে থেকো। এরপর তারা আর ছায়া পানি আনতে যায় পুকুর পাড়ে। ওই যে নতুন কেউ আসছে, ওদের চেহারা তো রাজপুত্রের মতো। চুপ কর, আমাদের নতুন রাজা, দূরে থাকি চল। ভয় পেও না, আমি এই রাজ্যের নতুন রাজা। গ্রামটা ঘুরে দেখতে দেখতে পথ হারিয়েছি। আপনি আমাদের নতুন রাজা? আপনার চোখে অনেক সাহস, তাহলে পথ হারালেন কিভাবে? ঘুরতে এসেছিলাম গ্রামের সৌন্দর্য দেখতে, তখনই হারিয়েছি। তারা, বেশি কথা বলিস না, চুপ কর। তুমি কে? আমি তারা। দাদু বলে রাজপ্রাসাদে কিছু বদল আসছে। বদল? কিরকম বদল? জানি না, তবে আমি স্বপ্নে দেখি আগুনে মোড়ানো মুকুট। তুমি কি জানো সেই মুকুটের ইতিহাস?
দাদু জানে, বলে ওটাই নাকি আমাদের দুর্ভাগ্যের শুরু। তারা চল, এবার পানি নিয়ে ফিরে যাই, অনেক দেরি হচ্ছে তো। সন্ধে হয়ে গেছে, আমি এখন ফিরি। আপনি আবার আসবেন তো? হ্যাঁ, আসতেই হবে আমাকে, অনেক অজানা প্রশ্ন জমে আছে। আমি এখানেই থাকি, বাঁশঝাড়ের ঘরটা ওই যে পাহাড়ের নিচে। ঠিক আছে, মনে রাখবো। দেখা হবে তারা। একজন প্রহরী বাইরে দরজায় পাহারায় দাঁড়িয়ে। সে হঠাৎ দেখে ওটা কি একটু নড়ল? মুকুটটা যেন নিজে নিজেই হেলে পড়ে। না না, এটা স্বাভাবিক না। প্রহরী দারুণ ভয় পেয়ে দৌড়ে দাসীর কাছে যায়। দাসীমা, দাসীমা, সমস্যা হয়েছে একটা। কি হলো প্রহরী? মুকুটটা একা একাই যে নড়তাছে। কি বলো, তুমি ঠিক দেখেছো তো? আমি অন্ধ নই দাসীমা, ওটা যে নড়তাছে। তাহলে মুকুটের অভিশাপ এখনো যায়নি। দাসী দৌড়ে রাজমহলের ভেতর রাজকুমারের ঘরে যায়। রাজামশাই, জরুরি কথা। কি হয়েছে দাসী, তুমি এত অস্থির কেন? রাজমুকুট নড়ছে নিজে থেকে। কি বলো দাসী, আবার অভিশাপ? কি বলছো দাসী? আমি নিজের চোখে দেখেছি যুবরাজ, প্রহরীও দেখেছে। খোলসা করে বলো তো, কি হয়েছে? আমি ঘরে একখানা নথি পেয়েছি, পুরনো কাগজ। তাতে লেখা ছিল মুকুটে রক্তের ছায়া রয়ে গেছে। তাহলে মুকুট এখনো অভিশপ্ত? হ্যাঁ রানীমা, ঠিক তাই, অভিশাপ কেটে যায়নি। কি বলছো কি? কোনো উপায় নেই অভিশাপ ভাঙার? কাগজে লেখা ছিল অভিশপ্ত আগুনে শুদ্ধ আত্মার রক্ত দিতে হবে। আমি যাব সেইখানে। আপনি একা পারবেন না যুবরাজ, এখানে 3 জনকে লাগবে। 3 জন? কারা তারা দাসী? একজন হবে রাজবংশীয়, দ্বিতীয় জন শুদ্ধ আত্মা, আর তৃতীয় জন বেদে জাতের। বেদে জাতের কেন? ওদের পূর্বপুরুষ মুকুট তৈরির আগুন জ্বালিয়েছিল। তুমি কিভাবে এসব জানলে? নথির পাশে ছিল এক পুরনো মালা, আগুনের গন্ধ লেগেছিল তাতে। আমি তো রাজবংশীয়, আমার রক্ত লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আত্মা শুদ্ধ করতে হবে সেই আগুনের স্নান করে। আর বাকি 2 জন কে হবে? তারা নামে একজন মেয়ে, সে থাকে গ্রামে। তারা? তারা কে, তুমি চেনো? আমার তো ওর সাথে গোধূলি বাড়ির মাঠে দেখা হয়েছিল। তার মধ্যে আছে নিঃস্বার্থ হৃদয়, সে এক শুদ্ধ আত্মা। আর তৃতীয় জন বেদে জাতের? সে একজন যুবক হবে, নাম তার ঘনশ্যাম, সে ভবঘুরে দলেই থাকে। তাহলে তো আমাকে একবার গ্রামে যেতে হবে। না যুবরাজ, তোমাকে যেতে হবে না, প্রহরী পাঠিয়ে ওদের আমি খুঁজে আনাবো। মহারাজ, আপনি আজকের রাতে একটু বিশ্রাম নিন, কাল অনেক বড় কাজ। ঠিক আছে, সবকিছু প্রস্তুত রেখো। তবে সাবধান মহারাজ, যেই আগুনে যাবে তার কিন্তু ফিরে আসা সহজ নয়। না, আমি আমার ছেলেকে হারাতে পারবো না। আমি রাজার দায়িত্ব নিতে শিখেছি, সময় এসেছে তার। আগে খুঁজে বের করতে হবে ঘনশ্যামকে, সে বেদেদের শিবিরে থাকে। পুত্র, তুমি একা যাবে না, সৈনিক সাথে নেবে। না, এই যাত্রা হবে নিঃশব্দ। অভিশপ্ত আগুন কোনো শব্দ সয় না। না মহারাজ, রানীমা ঠিক বলেছে, কিছু প্রহরী যাবে আপনার সাথে, আর আমি যাব। ঠিক আছে, তাহলে তাই হোক, কালই রওনা হব। তাহলে প্রস্তুত হন মহারাজ, কারণ এই পথ রক্তের পথ। যদি তাতে মুকুটের অভিশাপ ঘুচে যায়, আমি প্রস্তুত। রাত গভীর, সবাই ঘুমোচ্ছে, তখনও রানীমা আর দাসী জেগে। কি ভাবছেন রানীমা? এই রাজ্যের কথাই ভাবছি। ভাববেন না রানীমা, দেখবেন সব ঠিক হয়ে গেছে। দাসী, তুমি তখন বললে বেদের কথা।
হ্যাঁ রানীমা, কেন, কিছু হয়েছে? বেদেরা রাজ্যের বাইরে থাকে, তাদের বিশ্বাস করা যায়। বেদেরা জানে গহীন বনের পথ, সুরভির আগুনও। তোমাকে আমি বিশ্বাস করি দাসী, তবে এক কাজ করো। কি কাজ রানীমা, বলুন। প্রহরীকে পাঠাও, ঘনশ্যামকে ডেকে আনাও। ঠিক আছে রানীমা, এক্ষুনি পাঠাচ্ছি। নদীর তীরে বেদেদের শিবিরে রাজপ্রহরী এসে দাঁড়ায়। আপনি কাকে খুঁজছেন এখানে রাজপুরুষ? ঘনশ্যাম নামে এক বেদে ছেলেকে। ঘনশ্যাম এগিয়ে আসে, প্রহরীর চোখের দিকে তাকায় সে। রাজপ্রাসাদ থেকে এসেছি, গুরুতর খবর আছে। বলুন, মুকুট কি আবার নড়ছে? হ্যাঁ, রানীমা ডেকেছেন, আপনাকে এখনই যেতে হবে। ঘনশ্যামের পাশে এসে দাঁড়ায় এক বেদেনী। ঘনশ্যাম, তুই এই ডাকের মানে জানিস? রাজা ডেকেছেন, নিশ্চয়ই বিপদের সময় এসেছে। তুই কি ভাবছিস বলতো, রাজাকে সাহায্য করবি? মুকুট শুধু রাজার নয়, আমাদেরও ভাগ্যের প্রতীক। এই ভুল করিস না ঘনশ্যাম, তুই যাওয়া মানে সর্বনাশ। ভাগ্যের ডাক এলে মুখ ফিরিয়ে রাখা পাপ। ঘনশ্যাম নদীর দিকে হাঁটতে শুরু করে। ঘনশ্যাম থাম, শুনছিস? তুই জানিস আমি থামতে পারবো না। ওরা তোকে শুধু ব্যবহার করবে, তুই জানিস না? জানি, তবু আমার পথ ওদিকেই। তুই আমায় পেলে চলে যাবি? আমি তোকে ফেলে যাচ্ছি না, সময় ডেকে নিচ্ছে। রাজমুকুট অভিশপ্ত ঘনশ্যাম। তাই তো যাচ্ছি, ওই অভিশাপ ভাঙতেই। তুই মরবি, তুই ফিরবি না আর। ফিরবো, অভিশাপ ভাঙিয়ে তোর কাছেই ফিরবো। প্রহরী ঘনশ্যামকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। রানীমা, ওরা তো এখনো এলো না। আমিও তো অপেক্ষায় আছি, আমার মনটা অশান্ত হয়ে আছে। রানীমা, ওরা এসেছে মনে হয়। দ্রুত ওকে ভেতরে আনো। ঘনশ্যাম প্রাসাদের ভিতরে পৌঁছায়। প্রহরী অভ্যর্থনা করে। চলো, রানীমা অপেক্ষা করছেন, সময় নেই হাতে বেশি। ঘনশ্যাম রানীমার কাছে আসে। তুমি তো সব কিছুই শুনেছ, আজকে রাতটুকু বিশ্রাম করো, কাল তোমরা রওনা দেবে। আমি প্রস্তুত। গভীর রাত, তারা স্বপ্ন দেখে। তুমি কে? আগুনের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আমি অভিশপ্ত, আমার মুক্তি তোর হাতেই লুকিয়ে। আমি তো কেবল গ্রামের মেয়ে, আমাকে কেন বলছো? তুই সত্য হৃদয়, তোর রক্তেই জাগবে সত্য রাজত্ব। দাদু, আমি ভয়ঙ্কর কিছু দেখেছি আবার। সবাই প্রস্তুত, আজ আমাদের রক্তেই মুকুট জেগে উঠবে। মহারাজ, আগুন বন পার হতে হবে, ওখানে ভয়ালো ছায়া ঘোরে। আমরা যদি একসাথে থাকি, ছায়া কিছুই করতে পারবে না। গাছে গাছে ঝুলছে কাঠবিড়ালির খুলি, ভয় হচ্ছে মহারাজ। ওই বন আমাদের চেনা, তবে এতদিন এমন ছিল না। আমাদের গন্তব্য কত দূর? পায়ের নিচে আগুনের কাঁপুনি হচ্ছে। আর এক পাহাড় ডিঙোলেই পৌঁছবো সুরভির গুহার মুখে। এদিকে তারাদের গ্রাম। সকালবেলা গ্রামের মাঠে তারা তার দাদুকে বলে, দাদু, কাল রাতে আবার সেই আগুনের স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন শুধু ভবিষ্যতের নয়, অতীতেরও দরজা খোলে। আমি তো রাজমহলে কখনো যাইনি, তবু মুকুট চিনি। তুই একদিন যাবি, হয়তো রাজাকে রক্ষা করতে। এমন সময় ঝর্ণা বুড়ি সেখানে আসে। দাদা, তোকে রাজপুরীর এক প্রহরী খুঁজতে এসেছে। আমায় কেন? আমি তো সাধারণ এক গ্রামের মেয়ে। তুই সাধারণ মেয়ে নস, তুই রক্ত বয়ে আনিস। দাদুর আশিস পেয়ে তারা প্রহরীর সাথে যায়।
সুরভি গুহার মুখে। সেখানে আগুন নাচছে। এই সেই আগুন যা শুধু সত্য হৃদয়ে প্রতিক্রিয়া করে। তিনজন চাই আগুন পার হবার জন্য, রাজা, বেদে আর একজন বিশুদ্ধ আত্মা, কিন্তু সে এখনো আসেনি। তবে কি আমরা ব্যর্থ হব? আমি তো প্রস্তুত ছিলাম। না রাজামশাই, শুনুন ঘোড়ার পায়ের শব্দ দূর থেকে ভেসে আসছে। আমি এসেছি, আগুন আগুন আমায় ডাকছে, আমি ভয় পাই না। এই তো সেই মেয়ে, চোখে আগুন, হৃদয়ে ধ্রুব সত্য। তারা, তুমি এই আগুনের সামনে এসে দাঁড়াও, আমি তোমার পিছনেই থাকবো। তুমি কি জানো কি বিপদে যাচ্ছ তুমি তারা? না, জানি না, কিন্তু আমি সব দেখেছি, অনুভব করেছি। আগুন তাদের পথ আলাদা করে দেয়। আমি একা পড়ে গেলাম, চারপাশে শুধু আগুন আর ছায়া। তারা, সাহস রাখো, তুমি আমাদের শেষ আশার আলো। এই সময় মুকুটের ভিতর থেকে আওয়াজ আসে। তুই যদি পারিস নিজেকে উৎসর্গ করতে, তাহলে আমি মুক্ত হব। আমার রক্ত যদি দরকার হয় তবে নাও, কিন্তু রক্ষা করো সবাইকে। তারার হাত কেটে এক ফোঁটা রক্ত পড়ে আগুনে, আর সাথে সাথেই এক বিস্ফোরণ হয়। আগুন সাদা হয়ে যায়, মুকুট উড়ে আসে তারার সামনে। এত ভারী কেন? এই তো মুকুট। তারা, তুমি বাঁচালে, আর মুকুট এখন থেমে গেছে। রাজ্য জুড়ে আলো, অভিশপ্ত মুকুট এখন শান্ত। যুবরাজ ফিরেছে, আমার ছেলে, আমি তোমাকে হারাতে চাইনি। তারা, আজ থেকে তুমি শুধু গ্রামেরই মেয়ে নও। তুমি ছিলে আমার যাত্রার আলো। আমরা আবার দেখা করব। আমি আবার ফিরে যাব গোধূলি বাড়ি, তবে মনে রেখো আমায়। তোকে দেখে বুঝলাম সত্যিকারের রাজাকে। আমি যা শুধু সত্য তাই করেছিলাম। মহারাজ, মুকুট এখন শান্ত, আর আলো নেমে এসেছে রাজ্যে। আমি জানি না তুমি কে তারা, কিন্তু তুমি আমাদের রক্ষা করেছো। তুমি রাজপ্রাসাদের অতিথি না, তার থেকেও অনেক বেশি। আমি কিছুই না, আমি তো শুধু এক গ্রামের মেয়ে। যুবরাজ তারার দিকে তাকিয়ে আছে। মহাশক্তি সবসময় রক্তে আসে না, আসে হৃদয়ে। আজ মুকুট বিশুদ্ধ, কিন্তু আগুন কিছু রেখে গেছে। কি বলছো দাসী? সব তো শেষ হয়েছে। না, আগুনের নিচে কিছু ঘুমিয়ে আছে, একটা ছায়া নড়েছিল। যখন সত্য প্রকাশ পায়, মিথ্যা গভীর ঘুমে যায়। আমরা কি ভুল পথে এসেছি তবে? আগুনের মধ্যে একটা নারী কণ্ঠ ডাকছিল আমায়। কি নারী কণ্ঠ? আগুন তো শুধু সাদা আলো হয়ে গিয়েছিল। সে বলেছিল আমি ফিরব, রাজাকে আমি নেব আমার সাথে। এটা তুমি কি বলছো? আগুন কথা বলে নাকি? আগুন না, এটা ছিল প্রাচীন মুকুটের অভিশপ্ত আত্মা। তাহলে অভিশাপ তো পুরো ভাঙেনি, সে তো ঘুমিয়ে আছে। তারার গ্রাম, গভীর রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে আলো করে। তুই শান্তিতে আছিস তো তারা? না দাদু, আমার বুকের ভেতর আগুনটা এখনো জ্বলে। তোর ভেতরে কিছু এসেছে। রাজপ্রাসাদ থেকে যখন ফিরেছিস, তারপর থেকেই দেখছি তুই কেমন বদলে গেছিস। আমি এখন মাঝে মাঝে অন্য কারোর কথা শুনতে পাই মনে মনে। দূর আকাশে হঠাৎ এক ছায়া উড়ে যায়, সে মুকুটের ছায়া। আমি কাউকে চিনতে পারছি, সে অন্ধকারে হাসছে। আকাশে জলজলে মুকুট ভেসে ওঠে, কিন্তু এবার লাল আগুনে। একটি ছায়া মূর্তি বলে,
আমি ফিরছি, এবার রাজ্য নয় রাজাকে নেব আমি। তারা চুপ, তার চোখ ধীরে ধীরে লালচে হয়ে ওঠে। পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।